নমস্কার, আমি সজল বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। গল্পের নাম রবিনসন ক্রুশো। লিখেছেন ড্যানিয়েল ডিফো। নাম আমার রবিনসন, পিতৃদত্ত পদবী ক্রুশো। আমাদের বাড়ি ছিল ইয়র্ক শহরে। বাবার ছিল সওদাগরি ব্যবসা। জ্ঞান হবার পর থেকে সমুদ্রের ডাক আমাকে উতলা করে দিত। সেই ডাককে উপেক্ষা করতে পারলাম না, কিন্তু নিজের অভিপ্রায় সিদ্ধ হতে না পারায় মনটা থেকে থেকে ছটফট করতে থাকতো। বয়স একটু বাড়তেই আমি বাড়ি থেকে পালিয়ে যাই সমুদ্রের সঙ্গে মিতালি করতে। প্রথমে আমাকে নিতে হয় নাবিকের জীবন, কিন্তু সে জীবনে আমার মনোপুত হয়নি। আমি চাইছিলাম যা তা হলো স্বাধীনভাবে আনমনে সমুদ্রের বুকে ভেসে বেড়াই। তাতে থাকবে না কোনো নিয়ম শৃঙ্খলা, না কোনো পিছুটান। জাহাজের নাবিক হয়ে বেশ কয়েকটা জায়গায় ঘুরে বেড়াতাম। তারপর একদিন আপন অভিপ্রায় পরিপূর্ণ করার উদ্দেশ্যে কয়েকজন সমাভিলাষ বন্ধু নিয়ে ভেসে পড়লাম আফ্রিকার উপকূলে। মুক্তির আনন্দে প্রাণটা আমার বিহ্বল হয়ে পড়ল। এতদিনের কঠোর সাধনায় অবশেষে সিদ্ধ হতে পেরে আত্মপ্রসাদ লাভ করলাম। দিন 12 বেশ ভালোভাবেই কাটালাম। সমুদ্রের বৈচিত্র্যময় রূপরাজি উপভোগ করতে করতে, প্রকৃতির সৃষ্টিকর্তার গুণকীর্তন করতে করতে আমরা এগিয়ে চললাম। 13 দিনের দিন সন্ধ্যাবেলায় শুরু হলো ঝড়ের মাতম, সেই সঙ্গে ঢেউয়ের তাণ্ডব। এই প্রচন্ড ঢেউয়ের ঝাপটায় আমাদের জাহাজটা ভীষণ ভাবে দুলতে লাগলো। যে কোনো মুহূর্তে সেটা তলিয়ে যেতে পারে মহাসাগরের অতল বক্ষে। মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও বাঁচার আশার শেষ চেষ্টায় আমরা জাহাজ ত্যাগ করে ছোট নৌকায় চেপে বসলাম। কিন্তু বিধাতা বিরূপ, সে যাত্রায় পরিত্রাণ মিলল না। একটা প্রচন্ড জলের তোড়ে আমাদের ছোট্ট তরণীটি উল্টে গেল। যতক্ষণ দেহে বল থাকলেও আমরা উদ্দেশ্যহীনভাবে সাঁতরাতে লাগলাম। বেশ কিছুক্ষণ এইভাবে অজানা তীরের সন্ধানে সাঁতরে চলেছি। এমন সময় একটা বড় ঢেউ ঠেলতে ঠেলতে একেবারে ডাঙায় নিয়ে তুলল। জীবনের আশা একেবারে ছেড়ে দিয়েছিলাম। তীরে পৌঁছে আমার দেহে যেন নতুন ভাবে বল সঞ্চয় হলো। জীবন দানের জন্য করুণাময় ঈশ্বরের উদ্দেশ্যে বারবার অবনত বিনম্র আনুগত্য প্রদর্শন করলাম। আশ্চর্যের বিষয়, আমার বন্ধু বান্ধবের মধ্যে একজনকেও ধারে কাছে দেখতে পেলাম না। তার বিনিময়ে দেখতে পেলাম তাদেরই পরিহিত একটা ছোট টুপি আর 3 পাটি চটি। বন্ধু বিচ্ছেদের আশঙ্কায় মনটা ভারী হয়ে গেল। সারা দেহ তখন আমার ভিজে সপসপ করছে। ভিজে জামা প্যান্টটা দেহের সঙ্গে লেপ্টে রয়েছে। এইভাবে বেশিক্ষণ থাকলে ওই নির্জন জনমানব বর্জিত পরিবেশে বেঘরে প্রাণ দিতে হবে তা বুঝতে একটুও অসুবিধা হলো না। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তারপর জামা প্যান্ট খুলে ভালোভাবে নিংড়ে একটা বড় পাথরের উপর মেলে দিলাম। রাত তখন অনেক গভীর। সারা দিনের আক্লান্ত পরিশ্রমের ফলে দু চোখ আর কোনো মতেই খুলে রাখতে পারছিলাম না। কিন্তু ভয় হচ্ছিল বুনো জন্তু জানোয়ারের কথা চিন্তা করে। শেষে একটা বড় গাছ দেখতে পেয়ে আমার মাথায় বুদ্ধি খেলে গেল। ঠিক করে ফেললাম ওই গাছের উপরে চড়ে রাতটা কাটিয়ে দেব। গাছে চড়ে একটা উপযুক্ত জায়গা বেছে নিলাম। তারপর হাত পা ছড়িয়ে দিলাম। পরম আবেশে দেখতে দেখতে চোখের পাতা বুঝে এলো। নিদ্রার সুখ সমুদ্রে দেহ মন মন্থিত হতে লাগলো। সোনালী সূর্যের কিরণে ঘুম ভাঙলো। আর মোরা ভাঙতে ভাঙতে উঠে বসলাম। শরীর বেশ হালকা বোধ হলো। গত রাত্রের ক্লান্তি, অবসানের কোনো চিহ্ন দেহের কোথাও খুঁজে পেলাম না। তবে এবার একটা জিনিসের চাহিদা প্রবলভাবে অনুভব করলাম। খিদের অসহ্য তাড়না ইন্দ্রিয়গুলোকে প্রবলভাবে নাড়িয়ে দিল। উপলব্ধি করলাম এখানে বেঁচে থাকতে গেলে যে জিনিস একান্তভাবে প্রয়োজন তা হলো খাদ্যান্বেষণ করা। আর ঈশ্বরের কৃপায় সৌভাগ্যক্রমে তা পেতেও আমার খুব একটা কষ্ট পেতে হলো না। গাছের নিচে নেমে সমুদ্রের তীরে তীর ধরে সামান্য হাঁটতেই আশ্চর্য হয়ে দেখলাম আমাদের পরিত্যক্ত জাহাজটা ডাঙার কাছাকাছি একটা টিলার সামনে দাঁড়িয়ে আছে। আনন্দ উন্মাদনায় সে জাহাজটার উদ্দেশ্যে দৌড় দিলাম। সমুদ্রে নামার আগে প্রথমে জামা জুতো সব খুলে
একপাশে জড়ো করে রাখলাম। তারপর সাঁতার কেটে এগিয়ে চললাম জাহাজের দিকে। জাহাজের গাবে একটা দড়ি ঝুলছিল, সেটা ধরে তর তর করে বেয়ে গেলাম জাহাজের উপর। কেবিনে গিয়ে দেখলাম খাবারগুলো যথাস্থানে রয়েছে। পরম খুশিতে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। প্রথমে পেট পুড়ে খেলাম, তারপর চিন্তা করলাম যে এইসব খাদ্য সামগ্রী আর যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য দিয়ে আমাকে ডাঙাতে নিয়ে যেতে হবে। তা করতে গেলে প্রথমে আমার যা প্রয়োজন তাহলে একটা ভেলা জাতীয় কিছু। জাহাজের ডেকের ওপর পড়ে থাকা কয়েকটা কাঠের তক্তা আমার নজরে এলো। সেগুলি নিয়ে বসে পড়লাম, যদি কিছু একটা তৈরি করা যায়। দড়ি দিয়ে মজবুত করে সেগুলো বাঁধতে লাগলাম। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সত্যি সত্যি একটা ভেলা জাতীয় জিনিস তৈরি হয়ে গেল। সেটাকে একটা দড়ির সঙ্গে সংযোগ করে ধীরে ধীরে জলে নামিয়ে দিলাম। তারপর কেবিন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে এনে সেটার উপর চাপালাম। জাহাজে পোষা দুটো বেড়াল আর একটা কুকুর ছিল, জীবিত অবস্থায় তাদেরও সঙ্গে নিয়ে নিলাম। একটা তক্তাকে দাঁড় মতো বানিয়ে নিয়ে এবারে ভেলা ছেড়ে দিলাম তীরের উদ্দেশ্যে। সমুদ্র বেশ শান্ত, কাজে দাঁড় বইতে আমার কোনো কষ্টই হলো না। কিছুক্ষণের মধ্যেই তীরে এসে পৌঁছালাম। পাড়ে এসে আমি পছন্দ মতন জায়গাটা দেখে নিলাম, জিনিসপত্র একটা একটা করে নামালাম। কাছে একটা ছোট পাহাড় ছিল। পাহাড়টা খুব একটা বড়ও নয়, আবার এমন কিছু দুর্গমও নয়। গা বেশ সেটার মাথায় উঠে গেলাম। পাহাড়ের মাথায় উঠে চারদিকটা আমার পরিষ্কার নজরে এলো। এতক্ষণে বুঝতে পারলাম আমি যেখানে এসে পড়েছি সেটা আসলে একটা দ্বীপ। অনেকক্ষণ ধরে ভালোভাবে নিরীক্ষণ করেও কোনো জনমনুষ্য আমার নজরে পড়ল না। পাহাড় থেকে নেমে কয়েকটা ছোট বড় পাথর জড়ো করে কাঠ আর জাহাজের পাল্টা দিয়ে এক তাঁবুর মতো বানিয়ে ফেললাম। তারপরে একে একে আমার যাবতীয় সম্পত্তি বয়ে নিলাম সে তাঁবুর ভেতরে। মোটামুটি একটা মাথা গোঁজার জায়গা তৈরি হয়ে গেল। বাক্সগুলো পেতে একটা বিছানা মতো করে নিলাম। তারপর নিশ্চিন্ত মনে এগিয়ে হাত পা ধুয়ে পরিশ্রান্ত ভাবটা কিছু কাটিয়ে তুললাম। সন্ধ্যা হতে তাঁবুতে এসে শুয়ে পড়লাম। ঘুমটা বেশ ভালোই হলো। পরের দিন আবার সকালে উঠে ভেলা নিয়ে চললাম জাহাজের উদ্দেশ্যে। আবার কিছু জিনিস বয়ে নিয়ে এলাম। এইভাবে টানা 11 দিন ক্রমাগত জিনিসপত্র বয়ে নিয়ে আসতে লাগলাম। 11 দিনের দিন রাত্রে প্রবল ঝড় উঠল। পরদিন ভোরবেলা উঠে জাহাজের আর কোনো চিহ্নই খুঁজে পেলাম না। তখনও কিছু জিনিস জাহাজে ছিল যা খুবই কাজে আসতো। বিফল মনোরথ নিয়ে সেদিন তাঁবুতে ফিরে এলাম। যে তাঁবুর মধ্যে থাকতাম সেখানে থাকাটা আমি ঠিক নিরাপদ বোধ করলাম না। যে কোনো দিন বুনো জন্তু জানোয়ার বা বর্বর আদিবাসীদের আক্রমণের আশঙ্কা আছে। তাছাড়া ঝড় বৃষ্টির প্রকোপ থেকে সম্পূর্ণভাবে নিশ্চিত থাকারও ব্যবস্থা করা প্রয়োজন। এইসব সাত পাঁচ ভেবে আমি স্থির করলাম একটা স্থায়ী মজবুত ধরনের আস্তানা গড়তে হবে। পাহাড়ের পাশে 100 গজের মতো লম্বা সমতল ভূমি বেছে নিয়ে সেখানে ভালোভাবে তাঁবু করলাম। তাঁবুর চারধারে মজবুত করে বেড়া দিলাম। সহজে সেটা ডিঙিয়ে কেউ আসতে পারবে না। নিজের আসা যাওয়ার জন্য একটা ছোট্ট সিঁড়ি বানিয়ে নিলাম। সিঁড়িটা আমার সঙ্গে সঙ্গে রাখতাম। এরকমটা করা হলো নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে। বেড়ার কোনো দরজা দেওয়া হয়নি তাই। নতুন আস্তানায় আমার নিজেকে বেশ নিরাপদ মনে হলো। একে একে থাকার সমস্ত জিনিসপত্র, খাবার দাবার, অস্ত্র শস্ত্র পুরনো তাঁবু থেকে নতুন তাঁবুতে এনে রাখতে শুরু করলাম। রোজ সকালে আমি বন্দুক নিয়ে বের হতাম, সঙ্গে থাকতো আমার কুকুরটা। সুযোগ পেলে দু একটা বুনো হাঁস কিংবা খাদ্যোপযোগী জন্তু জানোয়ার শিকার করতাম। আগুন জ্বালানোর ব্যবস্থা আমার ছিলই, সুতরাং কোনো অসুবিধাই হলো না। দ্বীপে আটকা পড়ার মতো দেখছি ভাগ্যটা আমার মন্দ যাচ্ছে না। সবকিছুই না চাইতেই জুটে যাচ্ছে। কাছে পিঠে একটা ঝর্ণাও দেখতে পেলাম, কাচের মতো পরিষ্কার জল। একদিন আমি ভাবলাম দিনক্ষণের একটা হিসেব রাখা প্রয়োজন। হিসাব করার জন্য মাটিতে একটা লম্বা খুঁটি পেতে দিলাম। ছুরি দিয়ে তার গায়ে বিধিয়ে দিলাম 659 খ্রিস্টের 30শে সেপ্টেম্বর। এই দিন আমি দ্বীপে এসেছিলাম। খুঁটির গায়ে রোজ একটা করে দাগ দিয়ে দিতাম।
রোববারের দাগটা একটু লম্বা হতো। এইভাবে আমি দিন মাসের হিসাব রাখতে শুরু করলাম। দ্বীপটা দেখলাম বেশ উষ্ণ প্রধান। দুপুরবেলা সূর্যের তাপ বেশ প্রখর থাকে। তা আমি রোজ ভোরবেলা উঠে প্রাতরাশে সেরে বন্দুক কাঁধে নিয়ে বেরোতাম। ২-৩ দিন রোজ এদিক ওদিক ঘুরে ১০টার সময় বাড়ি ফিরতাম। তারপর রান্না করে খেয়ে নিয়ে দুপুরবেলাটা একটা লম্বা ঘুম দিতাম। বিকেল বেলায় আবার ঘুরতে বেরোতাম। এইভাবে সারাদিনটাকে একটা ছকে বেঁধে আমি অতিবাহিত করতাম। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। এরই মধ্যে আমি নিজেকে সেই পরিবেশের সঙ্গে বেশ মানিয়ে নিলাম। জীবন পথের কোনো কিছুই আমার তখন অস্বস্তিকর মনে হয় না। এই কমাসের মধ্যে আমি আরো কতগুলো নতুন প্রয়োজনীয় জিনিস বানিয়ে ফেললাম। একটা টেবিল, একটা চেয়ার, একটা তক্তপোষ, একটা মাটির ডালা, আরো ছোটখাটো দরকারি জিনিসপত্রাদি। জিনিসগুলো ঠিক ঠিক জায়গায় সাজিয়ে রাখবার ব্যবস্থা হলো। এখন আমি সকালে খাওয়া দাওয়া করি, লেখাপড়া করতেও কোনো অসুবিধা হয় না। শোবার ব্যবস্থাও হয়েছে রাজকীয়। কাজে এক কথায় পরিপূর্ণ জীবন লাভের আস্বাদ আমি পুরো মাত্রা উপভোগ করে চলেছি। রোজকার মতো সেদিনও সকালবেলা বন্দুক কাঁধে নিয়ে বেরিয়েছি। কিছু দূর যাবার পর দূরে একটা ছোট্ট ছাগলছানাকে দেখতে পেলাম। ছানাটার পা লক্ষ্য করে গুলি করলাম। উদ্দেশ্য সেটাকে বন্দি করা, প্রাণে মারানো। আহত অবলা জীবটাকে কোলে করে নিয়ে তাঁবুতে ফিরে এলাম। তারপর তার ক্ষতস্থানটা ভালোভাবে পরিষ্কার করে গাছের পাতা জাতীয় এক ধরনের ঔষধ দিয়ে ভালো করে বেঁধে দিলাম। দিন দুইকের মধ্যেই ছাগলছানাটা ভালো হয়ে গেল। কিছুদিন যেতে না যেতেই সেটা আমার বেশ বাধ্য হয়ে উঠল। তাঁবুর সামনে যে মাঠটা ছিল সেখানে সেটা চড়ে বেড়াতো। একটা টিয়া পাখিও ধরে আনলাম। মেহনত করে সেটার মুখ দিয়ে কথা ফুটিয়ে দিলাম। দিব্যি আমার নাম ধরে ডাকতো। আর আমি যখন কাছে বসতাম আমার কথা পাখিটা আপন মনে আওড়ে যেত। ওর কথা শুনে আমার বেশ মজা হতো। অবসর সময়ে কথা বলার একজন সঙ্গী হয়ে উঠল পাখিটা আমার। টিলার আনাচে কানাচে পাখির ছোট ছোট বাসা আমার প্রায় চোখে পড়তো। মাঝে মাঝে সেখানে থেকে দু একটা পাখি ধরে আমি খাবার উদ্দেশ্যে নিয়ে আসতাম। কুকুরটা বলতে গেলে আমার দোসর হয়ে উঠেছিল। সে প্রায় ছোট ছোট পাখি জন্তু শিকার ধরে আনতো আমার জন্য। কাজে রোজই প্রায় একটা না একটা এরকম উপদেয় খাদ্য আমার ভাগ্যে জুটে যেত। ঘরে আমার তখন কোনো আলোর ব্যবস্থা করে উঠতে পারিনি, তাই আমাকে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সব কাজ শেষ করে ঘুমোতে হতো। এ ব্যাপারটা আমার কোনো মতেই মনোপুত হয়নি। তাই এবার আমাকে চিন্তা করতে হলো কি করে বাতি তৈরি করা যায়। ভাবতে ভাবতে মাথায় অবশেষে একটা বুদ্ধি এলো। প্রথমে মাটি দিয়ে একটা সরা মতো জিনিস বানালাম। সেটাকে সূর্যের তাপে বেশ ভালোভাবে পুড়িয়ে দিলাম। এবার যেসব প্রাণী শিকার করে খেতাম তাদের চর্বি জমাতে লাগলাম ওই পাত্রটার মধ্যে। দড়ি কেটে একটা সলতে মতো বানিয়ে ফেললাম। যদিও খুব একটা উজ্জ্বল আলো এর থেকে পাওয়া যেত না, তবু যা হতো তাতেই আমার ভালোভাবে কাজ চলে যেত। একদিন বিকেলে পথ চলছি, হঠাৎ মাটির উপর পড়ে থাকা একটা ঝোলা মতন জিনিস আমার নজরে এলো। কৌতূহল বশত সেটার কাছে এগিয়ে গেলাম। ভেতরে হাত দিয়ে দেখলাম সেটার মধ্যে কিছু ভুসি মতন পদার্থ আছে। যদি এটা নিয়ে কোনো কাজ হয় এইভাবে সেই ভুসিগুলো এনে ছড়িয়ে দিলাম আমার কুটিরের সামনের জমি জায়গাটার উপর। তারপর দিন সাথে কেটে গেল। এই ব্যাপারটা আমার মন থেকে একসময় মুছে গেছিল। হঠাৎ একদিন দেখি জমিটার উপর ছোট ছোট চারা মতো কি সব বেরিয়েছে। পূর্বের কথা মনে পড়তেই আগ্রহ নিয়ে সেখানটা ছুটে গেলাম। গিয়ে দেখি সত্যি তাই, ছোট ছোট খানপুরি ধান আর জবের চারা জমিটার উপর বেরিয়েছে। তাই দেখে প্রাণটা খুশিতে ভরে উঠলো। সেই শীষগুলো যখন পেকে উঠলো আমি তা থেকে দানাগুলো বার করে যত্ন করে বাঁচিয়ে রাখলাম। আবার এগুলোকে বুনতে হবে অভিপ্রায় ছিল এইরকম। সত্যি সত্যি কদিন বাদে আবার সেই দানাগুলো বেশ ভালোভাবে বুনে দিলাম। 4 মাসের মাথায় যা ধান আর সব ফসল তা আমার নিজের পক্ষে ছিল অফুরন্ত। একদিন ঠান্ডা লেগে আমার মাথাটা বেশ ভার হলো। সেই সঙ্গে নাক দিয়ে কাঁচা জল পড়তে লাগলো। রাত্রে কাঁপুনি দিয়ে জ্বর এলো। এতদিনের দিব্যাসের মধ্যে সেদিন প্রথম আমি অনুভব করলাম এখানে আমি একেবারে একা। আমার অসুখ অথচ আমাকে দেখার মতো কেউ নেই। সেই প্রথম আমার মনটা কেমন করে উঠলো। মনে পড়লো বাড়ির কথা। বেশ কটা দিন জ্বরে ভুগলাম।
এ কদিন কোনো রকমে অসুস্থ শরীর নিয়ে রান্না বান্না করে খেতে লাগলাম। বিছানায় সারাদিন একভাবে শুয়ে থাকতে থাকতে আমার বেশ অস্বস্তি লাগছিল। একঘেয়ে ভাবটা কাটানোর জন্য একদিন বাক্স থেকে বাইবেলটা বার করে পড়তে লাগলাম। পড়তে পড়তে একটা খুব দামি কথা সেদিন আমার জানা হয়ে গেল। যখন কোনো বিপদে সাহায্য করবার মতো কাউকে পাওয়া যায় না, সে অবস্থায় ভগবানের শরণাগত হলে তিনি ঠিকই আমাদের সে ডাকে সাড়া দেন। একান্ত সহায় সম্বলহীন অবস্থায় মৃত্যুর হাত থেকে বাঁচবার অভিপ্রায়ে একমাত্র ঈশ্বরের দয়া প্রার্থনা ভিন্ন আমার অন্য কোনো পথ জানা ছিল না। বাইবেলটাকে কোলে তুলে নিয়ে আমি হাঁটু গেড়ে তারই প্রার্থনায় বসলাম। মিনতি রাখলাম তার চরণে, দেখি তিনি আমার সে ডাক শুনতে পান কিনা। বেশ কিছুক্ষণ বাইবেল পাঠ করবার পরে আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। বাইবেলখানা যথাস্থানে রেখে আলো নিভিয়ে অবসন্ন দেহটাকে বিছানার ওপরে নিয়ে উপস্থিত করলাম। অল্প কিছু সময় পরে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন অনেক বেলায় আমার ঘুম ভাঙলো। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীরটা আজ বেশ ঝরঝরে বোধ হলো। একটুখানি হাঁটাচলা করে দেখলাম, না, কোনো রকম অসুবিধা বোধ হচ্ছে না। পরিপূর্ণ সুস্থ বোধ হচ্ছে নিজেকে। আনন্দে মনটা ভরে উঠল। তখনই মনে পড়ল করুণাময় ঈশ্বরের কথা। তাহলে তিনি আমার ডাক শুনেছেন। দুহাত মাথায় তুলে তার উদ্দেশ্যে নিবেদন করলাম আমার ভক্তি নট আনুগত্য। প্রথমে কয়েকটা দিন অবশ্য কিছুটা দুর্বল দুর্বল ঠেকলো, কিন্তু তারপরে একেবারে আগের মতো সুস্থ হয়ে গেলাম। সেদিন থেকে আমি আমার দৈনিক কাজের মধ্যে রোজ সকালে বাইবেল পাঠের জন্য একটা সময় নির্দিষ্ট করলাম। সত্যি কথা বলতে কি, সেদিনের পর থেকে নিজেকে আমার আর একা মনে হতো না। সবসময় করুণাময় ঈশ্বরের দুর্বার সাহচর্য আমি ভেতরে ভেতরে অনুভব করতাম। তার উপস্থিতি আমার চলার পথকে সহজ সরল করে তুলেছিল। সেদিন থেকে আমার নিঃসঙ্গ জীবনে নেমে এলো এক পরম শান্তি। দেখতে দেখতে 10 মাস কেটে গেল। একদিন আমার মনে হলো আমি যেন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছি। এই দ্বীপটার অনেক কিছু জানা হয়নি। সেদিনে আমি বেরিয়ে পড়লাম দ্বীপটাকে ভালোভাবে চেনবার জন্যে, ভালো করে জানবার জন্যে। হাঁটতে হাঁটতে এক সময় অনেক দূরে চলে এলাম। প্রথমে এলাম একটা নদীর চরে। চর বরাবর পড়ে রয়েছে দেখলাম বিস্তীর্ণ ঘাস জমি। সেই জমির অপেক্ষাকৃত উঁচু জায়গায় রয়েছে তামাক আর আখের জমি। সেসব ছাড়িয়ে আরো সামনের দিকে এগিয়ে চললাম। সামনে পড়লো ঘন বন, তাতে নানা রকমের গাছগাছালি। প্রথমে নজর এলো একটা তরমুজ গাছ মাটিতে লতিয়ে রয়েছে, তার চারদিকে ফলে রয়েছে অনেক তরমুজ। তারপর দেখতে পেলাম থোকা থোকা আঙুর ফল রয়েছে আঙুর গাছে। এইসব ফল দেখে আমার মনটা আনন্দে নেচে উঠল। প্রথমে সেই ফলগুলো যতটা সম্ভব পেট পুড়ে খেয়ে নিলাম। দেখতে দেখতে সূর্যের আলো কমে আসতে লাগলো। সেদিন আর ফেরার ঝুঁকি নিলাম না। কাছে একটা নিরাপদ দেখে গাছ বেছে নিয়ে সেটার উপর ঘুমিয়ে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকাল হতে না হতেই যতটা সম্ভব ফল ফলারি নিয়ে তাঁবুর দিকে পা চালিয়ে দিলাম। মনে আমার খুশির আনন্দ। এত সুন্দর দ্বীপ, এত সব বনজ সম্পদ, এসব কিছুর একচ্ছত্র অধিপতি আমি। আমি এ দ্বীপের একমাত্র সম্রাট। আমার কাজের জন্য কাউকে আমার জবাবদিহি দিতে হবে না। যখন যা ইচ্ছে করব, যখন যা ইচ্ছে খাবো। এত স্বাধীনতা হাতে পেয়ে কার না আনন্দ হয়। বাড়ি ফিরতে সেদিন আমার পাক্কা 4 ঘন্টা মতো লেগে গেল। যখন তাঁবুতে এসে পৌঁছলাম, সূর্যদেব তখন মধ্য গগনে বিরাজ করছেন। সেদিন চলে আসার পর থেকেই বারে বারে ওই জায়গাটার প্রতি আমি একটা টান অনুভব করলাম। মাঝে মাঝে ওখানে চলে যেতাম, রাত্রিটা ওখানে কাটিয়ে পরদিন তাঁবুতে ফিরতাম। এভাবে কিছুদিন কেটে গেল। এবার আমার মাথায় একটা বুদ্ধি এলো। ভাবলাম এই নতুন জায়গাটাতে বেশ ঠান্ডা, গরমকালে এখানে এসে থাকলে মন্দ হয় না। এখানে আমার মাঝে মাঝে এসে থাকাও দরকার। সুতরাং শুরু হয়ে গেল বাড়ি তৈরির কাজ। কিছুদিনের মধ্যে বাড়ি তৈরি হলো। এখন আমার 2টো বাড়ি, একটা এই গ্রামের মধ্যে আর একটা ধারে কাছে। একদিন সকালে ঘুম থেকে উঠে আমার একটা বিড়ালকে কাছে পিঠে কোথাও দেখতে পেলাম না। এদিক ওদিক খোঁজাখুঁজি করে কোথায় তার সন্ধান মিলল না। বিকালবেলা তাঁবু থেকে বেরিয়ে এসে দেখি
তিনি কোথা থেকে এসে হাজির হয়েছেন। এবার তিনি একা নন, সঙ্গে তার তিনটে ছানা। তাদের পেয়ে আমার বেশ আনন্দই হলো। থাক, আমার প্রজার সংখ্যা ক্রমশই বাড়ছে। আদর করে ছানাদের খেতে দিলাম। বৃষ্টিতে বেরোতে আমার ভালো লাগতো না। বর্ষাকালটা আমি তাই ঘরে বসে কাটিয়ে দিলাম। এই সময় আমি কিছু জিনিসের অভাব অনুভব করলাম। ঘরে খাবার মজুত করবার জায়গা নেই। সেই সময়টা তাই বেশ টানের মধ্য দিয়ে চলল। বর্ষা যেতেই তাই আমি এবার কয়েকটা জার বানাতে লাগলাম। জারগুলো দেখতে খুব একটা সুন্দর হলো না। অনেক কসরত করে অবশেষে মোটামুটি রকমের জার তৈরি হলো। সেগুলো রোদে পুড়িয়ে নিলাম। আর ধান, গম, যব প্রভৃতির যা কিছু প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সেগুলোর মধ্যে রেখে দিলাম। এরপর আরো কয়েকটা জার বানালাম। সেগুলোকে ভালোভাবে আগুনের তাপে অনেকক্ষণ রেখে দিলাম। পরের দিন সকালে উঠে দেখলাম সেগুলো বেশ মজবুত হয়েছে। ভাত তৈরির কাজে জারগুলোকে কাজে লাগানো যাবে। এবার দুই একটা ঝুড়ি বানাতে হবে। বসলাম তাই বাঁশের সরু কঞ্চি নিয়ে। এসব কাজের কোনো অভ্যেস কোনোদিন ছিল না। যতই ঝুড়ি বানাতে চাই, ঝুড়ি আর হয় না। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে অবশেষে কাজ চালানোর মতো একটা ঝুড়ি তৈরি হলো। এখন থেকে বেশি করে ফল ফলারি বয়ে আনতে পারবো। খাটুনি অনেকটা লাঘব হবে। একথা ভেবে মনটা খুশিতে ভরে উঠলো। এইবার প্রয়োজন কিছু জামা কাপড়ের। পুরনো যেসব জামা কাপড় ছিল তা সবই ছিঁড়ে ফেটে গেছে। ভাবলাম খাবার জন্য তো কত জীবজন্তুই মারতে হয়, ওদের চামড়াগুলি রোদে শুকিয়ে নিয়ে তো কাজ চালাবার মতো জামা কাপড় হয়ে যায়। সেদিন থেকে সে চেষ্টা করতে লাগলাম। কয়েকদিনের মধ্যেই সে শুকনো চামড়া দিয়ে বানিয়ে ফেললাম একটা প্যান্ট আর একটা টুপি। রোদ বৃষ্টির প্রকট এড়াতে একটা ছাতার প্রয়োজন অনুভব করলাম। একটা ছাতা বানাতেই হবে। উঠে পড়ে লেগে পড়লাম ছাতা বানাতে। কিন্তু ছাতা বানানো কি এতই সহজ? কিছুতেই আর ছাতা তৈরি হয়ে ওঠে না। কিন্তু আমিও ছাড়ার পাত্র নেই। আদা জল খেয়ে লাগলাম। যতদিন না ছাতা তৈরি হয় ততদিন পর্যন্ত লেগেই রইলাম। মোটের উপর ছাতা আমাকে বানাতেই হবে। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে ছাতা তৈরি হলো। যখন রোদ বৃষ্টি থাকতো না তখন সেটা আমার লাঠির কাজ করত। একদিন আমার মাথায় আসলো একটা নৌকা বানাতে হবে। আগে লক্ষ্য করেছিলাম আমি যে দ্বীপটায় আছি সেখান থেকে উপকূলের মূল ভাগটা খুব একটা বেশি দূর নয়। কাজে একটা নৌকা থাকলে সমুদ্রের বিচরণের সঙ্গে সঙ্গে উপকূলের দেশেও মাঝে মাঝে যাওয়া যাবে। একটা গাছের ডাল কেটে নিয়ে সেদিনই বসে গেলাম নৌকা বানাতে। নৌকা বানাতে হলে পরে আমার যে একটা ভুল হয়ে গেছে, কেননা সেটা এত ভারী যে আমার একার পক্ষে ঠেলে সমুদ্রে নিয়ে যাওয়া একেবারেই দুষ্কর। এখন একমাত্র উপায় হলো সমুদ্র থেকে একটা খাল কেটে নৌকা পর্যন্ত নিয়ে আসা। আর সে যে সময় সাপেক্ষ, আমার আর তর সইছিল না। কাজে আবার নতুন করে গাছের ডাল কেটে নৌকা তৈরি করতে লাগলাম। এবার কাজটা শুরু হলো একেবারে সমুদ্রের কাছাকাছি। নৌকা তৈরি শেষ হলে সেটাকে ভাসিয়ে দিলাম সমুদ্রের বুকে। সেই দিন থেকে আমার একটা নতুন কাজ হলো সমুদ্রের বুকে পাড়ি দেওয়া। তবে কোনো সময়েই ডাঙা থেকে বেশি দূর যাওয়ার ঝুঁকি নিতাম না। এখন আমার মনে একটা ইচ্ছা নতুন ভাবে মাথাচাড়া দিয়ে উঠলো। দ্বীপটার চারদিকে একবার ঘুরে দেখা যায় কিনা, এই উদ্দেশ্য নিয়ে আমি প্রথমে পাহাড়ে চড়ে বসলাম। আগে ভালোভাবে দেখে নিতে হবে উপকূল ভাগটা মোটামুটি কতটা দূরে। তা না জেনে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তারপর একদিন সকালবেলায় উঠে নৌকা নিয়ে পাড়ি জমালাম। প্রথমে বাতাসও ছিল কম, সমুদ্রও তাই ছিল শান্ত। কিন্তু কিছুদূর যাবার পরে সমুদ্রের অবস্থা ভয়াবহ হয়ে উঠল। আমার ক্ষুদ্র নৌকাটা সেই ঢেউয়ের টানে এদিক ওদিক করতে করতে কোথায় ভেসে চললো তার কোনো ঠিক ঠিকানা রইল না। সেই অবস্থা দেখে আমি ভাবলাম এবার বুঝি আমার প্রাণ নিয়ে ফেরা সম্ভব হলো না। কিন্তু একটু পরে আশ্চর্য হয়ে দেখলাম সমুদ্র ধীরে ধীরে শান্ত হয়ে গেল। প্রাণের আশায় আবার দড়ি নিয়ে বসলাম পাড়ের দিকে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। কয়েক ঘন্টা পর নৌকা উপকূলে পৌঁছালো। নতুন জায়গায় এসে স্বাভাবিক কারণে আমার মনে খুব আনন্দ হলো। ডাঙায় উঠে প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে জানালাম সুস্থ দেহ মনে এখানে আসতে পারবার জন্য সসম্ভ্রম মিনতি। সূর্যের আলো ইতিমধ্যে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। আবছা আলো আঁধারির মধ্যে দেখতে পেলাম
সামনে একটা গুহার মতন রয়েছে। রাতটা ওইখানে কাটিয়ে দিতে মনস্থ করলাম। সকাল হতে আবার ফিরে এলাম নৌকার উপর। হাত মুখ সমুদ্রের জলে ধুয়ে সঙ্গে আনা শুকনো জল খাবার খেয়ে নিলাম। তারপর পাড় ধরে দাঁড় টানতে টানতে নৌকাটাকে খাদির কাছে নিয়ে এলাম। আমার বাড়ির কাছাকাছি এসে দেখলাম সূর্যদেব তখন মধ্য গগনে বিরাজ করছেন। তার প্রখর তাপে মেদিনী উত্তপ্ত হয়ে উঠেছে। আমার সারা শরীর দিয়ে ঝরে পড়ছে শ্বেত প্রবাহ। এতক্ষণ কাজের চাপে ছিলাম, কাজে অতটা অনুভব করতে পারিনি। এবার বুঝতে পারলাম যে শরীর আর বইতে চাইছে না। কোন রকমে আমার কুটিরের সামনে এসে বারান্দার উপরই গা গলিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নেমে এলো নিদ্রার নিবিড় শান্তি। ঘুমটা আচমকা কার ডাক শুনে ভেঙে গেল। চমকে উঠে বসলাম। কে যেন আমার নাম ধরে ডাকছে। ভাবলাম কান পেতে শুনলাম। তারপর সামনে ঝোপটার দিকে নজর পড়তে দেখলাম আমার শখের টিয়া। আমার টিয়া সেখানে বসে আছে। তাকে হাত নেড়ে ডাকলাম। ও এসে আমার কাঁধে বসলো। গায়ে হাত বুলিয়ে তাকে আদর করতে লাগলাম। এবার আমার শখ হলো পাইপ খেতে। দ্বীপে তো তামাকের অভাব ছিল না, এখন প্রয়োজন পাইপের। কাজে মাটি নিয়ে বসে পড়লাম পাইপ বানাতে। বেশ কয়েকবার চেষ্টা করে অবশেষে যা হোক একটা কিছু তৈরি হলো। সেটাকে আগুনে পুড়িয়ে নিলাম। দেখলাম সেটা দিয়ে বেশ ভালোই কাজ চলে যাচ্ছে। সেদিন থেকে কাজের ফাঁকে ফাঁকে সময় পেলেই পাইপটা ধরিয়ে নিয়ে বসতাম। দ্বীপে যে বুনো ছাগল ছিল সেটা আগেই দেখেছি। কি করে ওদের পোষ মানানো যায় এবার সেদিকে মাথা খাটাতে হবে। অনেক চিন্তা করে একটা বিশেষ ধরনের ফাঁদ তৈরি করলাম। প্রথমে একটা গর্ত খুঁড়ে খুঁড়ে তার উপরে এমনভাবে ঘাস পাতা বিছিয়ে দিলাম যে তা দেখে বোঝা সম্ভব নয় তার নিচে গর্ত আছে। এবার সেই গর্তের চারদিকে ধান আর দানা ছড়িয়ে দিলাম। যথারীতি ছাগলের দল এলো ধান খেতে। গর্তের উপর পা পড়তেই একেবারে গর্তের ভেতর ছানাগুলো পড়ে গেল। এইভাবে পাঁচ পাঁচটা ছাগল আমার পাতার ফাঁদে ধরা পড়লো। তার মধ্যে দেখলাম দুটো বড় আর তিনটে ছানা। বুড়ো পাঠাটা তো দারুণ শক্তিশালী। রীতিমতো আমার সঙ্গে সে লড়াই শুরু করে দিল। বাধ্য হয়ে তাকে ছেড়ে দিলাম। অন্য ছাগলটাকেও ছেড়ে দিলাম। ছানা তিনটিকে শুধু রেখে দিলাম। রোজ ওদের কচি কচি ধানের শীষ খেতে দিতাম। ওদের গায়ে হাত বুলিয়ে আদর করতাম। এমনি করে অনেক দিন কেটে গেল। অবশেষে ওরা আমার পোষ মানলো। আমি যে ওদের কোনো অনিষ্ট করব না এই কথা বুঝতে পেরে ওদের ভয় কাটলো। ওদের একটা ঘাস জমির উপর বেড়া দিয়ে রেখে দিয়েছিলাম। সেখানে ওরা এত ভালোভাবে ছিল যে তার বাইরের বেরোনোর প্রয়োজন বোধ করতো না। বছর দেড়ের মধ্যে তাদের সন্তান সন্ততি মিলে পরিবারের সংখ্যা দাঁড়ালো 12। আমি প্রতিদিন যে দুধ তাদের কাছে পেতাম তাতে ফেলে ছড়িয়ে খেয়েও আমি শেষ করতে পারতাম না। রাত্রিতে এখন আমি আমার সব প্রজাদের নিয়ে খেতে বসতাম। আমি বসতাম চেয়ারটার মধ্যে আর চারদিকে আমাকে ঘিরে বসতো ওরা সবাই। পোল বসতো আমার কাঁধে। ঠিক তখনই আমার সবচেয়ে মনে আনন্দ হতো। নিজেকে রাজা রাজা বোধ করতাম। মাঝে মাঝে কয়েকজনের দিকে ছুড়ে দিতাম খাবারের অংশ বিশেষ। আমার প্রসাদ লাভে তাদের জীবন ধন্য হতো। মুখে তাদের ফুটে উঠত খুশির রোশনাই। নৌকাটিকে সেই যে বাড়িতে রেখে এসেছিলাম তারপর আর আনতে যাওয়া হয়নি। কাজেই মনটা থেকে থেকে নৌকাটার জন্য আনচান করত। কিন্তু বিস্তর পথের কথা চিন্তা করে পিছিয়ে যেতাম। শেষটায় একদিন স্থির করে ফেললাম, না, নৌকাটাকে নিয়ে আসতে হবে। কষ্ট নয় একটু হলোই। সেই মতোই স্থির করে একদিন সকালে উঠে হাঁটতে শুরু করলাম নৌকার উদ্দেশ্যে। প্রায় ঘন্টা দুয়েক হেঁটে এসেছি। হঠাৎ সামনের বালির উপর একটা জিনিস আমার নজরে এলো। দেখলাম বালির উপর পরিষ্কার দেখা যাচ্ছে মানুষের পায়ের ছাপ। চারদিকে ভালোভাবে তাকালাম। কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছু দেখতে বা শুনতে পেলাম না। আশ্চর্যের বিষয় এই যে চারদিকে ভালোভাবে লক্ষ্য করেও ওই একটা ছাড়া আর অন্য কোনো পায়ের ছাপ আমার নজরে পড়লো না। তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরে এলাম। সেদিন বাইরে যাবার চিন্তা সেইখানে বাতিল হয়ে গেল। সেদিন রাতে আমার ভালো করে ঘুম এলো না। দু চোখের পাতা এক করতে পারলাম না। খালি মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকলো রাজ্যের আবোল তাবোল চিন্তা।
এই বুঝি বর্বর হিংস্র বনমানুষের দল আমাকে ধরতে ছুটে আসছে। সেদিন থেকে আমি বাড়ির বাইরে বেরোনো একদমই বন্ধ করে দিলাম। নেহাত জরুরি দরকার পড়লে বেরোতাম, তাও কাজ হয়ে গেলে এক মুহূর্ত দেরি করতাম না। অজানা বিপদের আশঙ্কা দিন দিন ক্রমে চেপে বসেছিল। স্থির করলাম, না, এভাবে থাকাটা বোকামির কাজ হবে। বাড়িটাকে আরো একটু নিরাপদ করা প্রয়োজন। বাড়ির বেড়ার চারপাশে আর একটা বেড়ার দেয়াল দিয়ে দিলাম। বন্দুকগুলো আগেই দেখে শুনে ঠিকঠাক করে রেখেছি। বাড়ির চারধারে কটা গাছও বসিয়ে দিলাম। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই আমার বাড়ির চারদিকে রীতিমতো একটা বনের আচ্ছাদন তৈরি হয়ে গেল। কিছুটা নিশ্চিন্ত হলাম এই ভেবে যে বাইরে থেকে আর কারো ধারণা করা সম্ভব হবে না যে কেউ এখানে বাস করে। একদিন সকালে বেড়াতে বেরিয়েছিলাম। হঠাৎ মনে হলো দূরে কোথাও আগুন জ্বলছে। কেননা সামনের আকাশের একটা বিশেষ অংশ রক্তিম বর্ণ ধারণ করেছে। কৌতূহলের বেগ দমন করতে না পেরে পাহাড়ের উপরে এসে উঠলাম। উঠে দেখে যা ভেবেছিলাম ঠিক তাই। কম করে ৮-১০টা বর্বর আগুনের চারপাশে বসে একটা মরা মানুষের মাংস ঝলসাচ্ছে। তীরের কাছে তাদের নৌকা বাঁধা রয়েছে দেখতে পেলাম। স্থির হয়ে তাদের কার্যকলাপ লক্ষ্য করতে থাকলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম ওরা একে একে নৌকায় গিয়ে বসলো। নৌকাটা তারপর ভেসে চললো সমুদ্রের জলে। যাক, তাহলে দ্বীপের ওপর ভোজ সারতেই ওরা এসেছিল, থাকবার উদ্দেশ্যে নয়। সেদিনের থেকেই রোজই পাহাড়ের ওপর উঠে লক্ষ্য করতাম, কিন্তু কোনোদিনই একটাও বর্বর আমার নজরে এলো না। তারপর প্রায় একটা বছর কেটে গেল। হঠাৎ আবার একদিন বর্বররা দ্বীপে এলো। এবার দেখলাম একটা দুটো নয়, ৫-৫টা নৌকায় চেপে এসেছে তারা। দুটো বন্দুক ঘর থেকে এনে পাহাড়ের উপর উঠে বসলাম। কি জানি কখন কি বিপদ ঘটে। দেখলাম আগুনের চারপাশে ওরা ঘুরে ঘুরে নৃত্য করছে, আর মাটিতে দুটো লোক পড়ে রয়েছে। নাচছে রে। এবার একটা বর্বর পড়ে থাকা লোকটার মাথায় গদা মতন ভারী জিনিস দিয়ে সজোরে আঘাত করলো। এক আঘাতে লোকটার ভবলীলা সাঙ্গ হয়ে গেল। এবার সকলে ছোড়াছুড়ি নিয়ে মৃতের মাংস কাটাকাটি শুরু করে দিল। সেই ফাঁকে মাটিতে পড়ে থাকা অন্য লোকটা উঠে পড়ে দৌড় দিল। ব্যাপারটা নজরে পড়তেই ৩টে বর্বর ওর পেছনে ধাও করলো। লোকটা ছুটতে ছুটতে আমার প্রায় কাছাকাছি চলে এলো। কেন জানি না মনে হলো লোকটাকে আমার বাঁচানো উচিত। সমুদ্রে ঝাঁপ দিয়ে লোকটা এবার সাঁতরে আমার বাড়ির দিকে আসতে লাগলো। পেছনে পেছনে দেখলাম দুজন বর্বরও ঝাঁপ দিল, কিন্তু তৃতীয় জন সেখানে দাঁড়িয়ে রইল। বুঝলাম সে সাঁতার জানে না। লোকটার পেছনে তাড়া করছে দুটো বর্বর। হঠাৎ পাহাড় ছেড়ে নেমে এসে পেছন থেকে একটা বর্বরের মাথায় বন্দুকের বাট দিয়ে এক মোক্ষম আঘাত দিলাম। অন্যটার হাতে ছিল তীর ধনুক। আমার দিকে ততক্ষণে সে ঘুরে দাঁড়িয়ে নিশানা স্থির করে ফেলেছে। কাল বিলম্ব না করে গুলি ছুড়লাম। লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। আমার কাণ্ড কারখানা দেখে বেচারা পলায়নকারী তো ভয়ে কাঁপতে লাগলো। কি করবে সে ঠিক বুঝে উঠতে পারছে না। আমি তার মনের অবস্থা টের পেয়ে একটু হেসে তাকে কাছে আসতে ইশারা করলাম। লোকটা আমার ইশারা বুঝলো। সামনে এগিয়ে এসে আমার পায়ের কাছে হাঁটু গেড়ে সে বসে পড়ল, মাথাটা আমার পায়ের উপর। বুঝলাম প্রাণে বাঁচলে লোকটা আমার দাসত্ব মেনে নিতে প্রস্তুত। সে এবার কি সব বলতে থাকলো কিছুই তার মাথা মুন্ডু বুঝতে পারলাম না। তবে প্রায় ২০ বছর বাদে আবার মানুষের গলার স্বর শুনতে পেয়ে মনটা বেশ আনন্দে ভরে উঠল। লোকটাকে নিয়ে গিয়ে রুটি আর কিশমিশ খেতে দিলাম। খাওয়া শেষ হলে ওকে ইশারা শুয়ে পড়তে বললাম। লোকটা আমার কথা মতো সেখানে শুয়ে পড়ল। রাতটা দুজনে গুহাতেই কাটালাম। পরদিন ভোর না হতে হতেই আবার পাহাড়ে উঠে দেখতে লাগলাম আমাদের শত্রুর দলটা এখনো আছে কিনা। তারপর লোকটাকে নিয়ে এবার আমি বাড়ির দিকে এগোলাম। লোকটার নাম রাখলাম ফ্রাইডে। প্রথমে ২-১টা জামা প্যান্ট তৈরি করলাম। সেগুলো পেয়ে লোকটার যে কি আনন্দ হলো তা দেখবার মতো। মনের আনন্দে সেগুলো পরে নিয়ে সে নাচতে লাগলো। তারপর ছুটে এসে আবার পা জড়িয়ে ধরলো। লোকটা কয়েকদিনের মধ্যেই আমার আজ্ঞাধারী অনুগত ভৃত্যের কাজ করতে লাগলো। ফ্রাইডেকে পেয়ে আমার খুব সুবিধা হয়ে গেল। এখন থেকে আর হাত করে কোনো কাজ আমায় করতে হয় না। শুধুমাত্র দেখিয়ে দিলে সে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করে ফেলে। আমার কয়েকদিনের চেষ্টায় ফ্রাইডে কাজ চালানোর মতো কথাও বলতে শিখে ফেললো। অবসর পেলে ওর সঙ্গে কথা বলে আমার সময় আরো স্বচ্ছন্দে কাটতে লাগলো।
দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে গেছে। একদিন ফ্রাইডে একটা লাঠি নিয়ে চলে গেল সমুদ্রের তীরে। কিছুক্ষণ বাদে দেখে সে ছুটতে ছুটতে ফিরে আসছে। আমাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল, সর্বনাশ হয়েছে প্রভু। কি হয়েছে? সে তীরের দিকে আঙুল দেখিয়ে বলল, ওরা আবার আসছে, তীরে ওদের নৌকা লাগানো দেখলাম। ভয়ের কিছু নেই, দরকার হলে যুদ্ধ করতে হবে। তুমি যুদ্ধ করতে পারবে তো? আমি বন্দুকও চালাতে জানি প্রভু। তাহলে তো ভালোই হলো, কোনো চিন্তাই নেই। আমার কথা মতো চলো, তাহলে কোনো ভয় থাকবে না। আপনার জন্য আমি প্রাণ সর্বস্ব দিতে রাজি আছি প্রভু। এবার এসেছিল 11 জন বর্বর। তারা ধরে এনেছিল একজন সাদা চামড়ার মানুষকে। ওকে নিয়ে বর্বরগুলো কি করবে বুঝতে আমার বাকি ছিল না। রাগে আমার সারা শরীর জ্বলে উঠল। ঠিক করলাম, না, একটা কিছু করতেই হবে। বন ধরে এগিয়ে চললাম যতটা কাছে ওদের যাওয়া যায়। আজ সরাসরি আক্রমণ করব। একটা ভালো জায়গা বেছে নিয়ে ফ্রাইডেকে নির্দেশ দিয়ে নিজের বন্দুক চালালাম। একসঙ্গে দুটো বন্দুক বার কয়েক গর্জে উঠল। বর্বরগুলো এরকম একটা পরিস্থিতির জন্য আদৌ প্রস্তুত ছিল না। আমাদের গুলিতে 3টে বর্বর সঙ্গে সঙ্গে মারা গেল। আরো 5টা বর্বর গুরুতরভাবে ঘায়েল হলো। বাকি সকলে তখন প্রাণ নিয়ে পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠল। আমরা এবার বন ছেড়ে বের হয়ে তাদের দিকে তাড়া করলাম। তাড়া খেয়ে ওরা দৌড়ে পড়িমড়ি করে নৌকা চেপে বসলো। সঙ্গে সঙ্গে দুটো নৌকা ছেড়ে দিল। বাকি নৌকাটা তখন তীরে পড়ে আছে। আমি সেই নৌকায় লাফিয়ে উঠে পড়লাম। আমার দেখা দেখি ফ্রাইডেও লাফিয়ে নৌকায় উঠল। সে তখনও বর্বরদের দিকে তাক করে গুলি চালিয়ে যাচ্ছে। হঠাৎ নৌকার পাটাতনের দিকে তাকিয়ে দেখি সেখানে একটা লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। লোকটা দেখলাম দুর্বল। বাঁধন খুলে দেবার পরও সে উঠে দাঁড়াতে পারল না। হাত ধরে হাত উঠাতে সাহায্য করলাম। নৌকার দিকে তাকিয়ে ফ্রাইডে এবার একটা অস্বাভাবিক কাণ্ড বাঁধিয়ে দিল। সে তার স্বরে চিৎকার জুড়ে দিল আর নৌকার উপর লাফিয়ে লাফিয়ে পাগলের মতো নাচতে লাগলো। তার দু চোখের পাতা বেয়ে দেখলাম টপ টপ করে জল পড়ছে। মাথা মুন্ডু কিছুই আমার মাথায় এলো না। অবশেষে যখন তার প্রলয় নৃত্যের দাপাদাপি আর হাসি কান্না থামলো, তখন এসবের মানে বুঝতে পারলাম লোকটা আর কেউ নয়, ওর বাবা। ফ্রাইডে আর কাল বিলম্ব না করে দৌড়ে বাড়ির দিকে গেল। সেই রকমই ছুটতে ছুটতে সে কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। দুহাতে তার দুজনের জন্য খাদ্য সম্ভার। সাদা চামড়ার লোকটার সঙ্গে আলাপ করে বুঝতে পারলাম তিনি স্পেনীয়। আমরা দুজনকে আমার বাড়িতে নিয়ে এলাম। ওদের জন্য আর একটা পৃথক তাঁবু তৈরি হলো। সেদিনের মতো আর কোনো কথা হলো না। ওদের বিশ্রাম নিতে বললাম। পরের দিন সকালে প্রাতরাশ সেরে স্পেনীয় লোকটার কাছে জানতে চাইলাম, আপনি এদের হাতে পড়লেন কি করে? স্পেনীয় লোকটা উত্তর দিল, জাহাজে করে যাচ্ছিলাম সমুদ্র ভ্রমণে, হঠাৎ পড়লাম সমুদ্রের ঝড়ে। আমার সঙ্গে ছিল আমার 16 জন সদস্য। সকলে মিলে তখন আমরা জাহাজ ছেড়ে একটা নৌকায় উঠে বসলাম। নৌকা এসে যেখানে ঠেকলো সেটা বর্বরদের রাজত্ব। সেখানে আমরা কোন রকমে লুকিয়ে রইলাম। একদিন খাদ্যান্বেষণে বেরিয়ে আমি বর্বরদের সামনে গিয়ে পড়লাম। তারপরে ঘটনা তো আপনার জানাই। আমি আপনার সঙ্গীদের সাহায্য করতে রাজি আছি। আপনি যদি চান তাহলে বন্দুক আর খাদ্য সামগ্রী নিয়ে আপনার ওদের এখানে নিয়ে আসতে পারেন। স্পেনীয় লোকটা আনন্দের সঙ্গে আমার প্রস্তাব মেনে নিল। ঠিক হলো তিনি আর ফ্রাইডের বাবা যাবেন ওদের উদ্ধার করে নিয়ে আসতে। সেই মতো কয়েকদিন বাদে তারা দুজনে বেরিয়ে পড়লো বর্বরদের দ্বীপের উদ্দেশ্যে। তারা সেই গেল। তারপর প্রায় 8 দিন কেটে গেল, কিন্তু তাদের ফিরে আসবার কোনো লক্ষণই দেখতে পেলাম না। তবে কি আবার কোনো বিপদে ওরা জড়িয়ে পড়লো? কেন যে ওদের দুজনকে মরতে ওখানে পাঠালাম? মনটা ওদের চিন্তায় বেশ খারাপ হয়ে গেল। 9 দিনের দিন দুপুরবেলা মধ্যাহ্নভোজ সেরে সবে শুয়েছি, এমন সময় ফ্রাইডে এসে খবর দিল ওরা আসছে। আমি তাড়াতাড়ি উঠে সমুদ্রের তীরের কাছে গেলাম, কিন্তু তীরের কাছে আসতে দেখলাম আমাদের ধারণা ভুল। ওটা আসলে ইংরেজ নৌকা। ভাবলাম আগে জানা প্রয়োজন, ওরা আমাদের শত্রু না মিত্র, তারপর ব্যবস্থা নেওয়া হবে। পাহাড়ের চূড়ায় উঠে ওদের কার্যকলাপ ভালোভাবে নিরীক্ষণ করতে লাগলাম। অদূরে একটা জাহাজ আমার নজরে পড়ল। বুঝলাম ওরা ওই জাহাজ থেকে আসছে। নৌকাটা তীরে এসে পৌঁছলো। দেখলাম নৌকা থেকে 11 জন ইংরেজ নামলো, সঙ্গে তাদের বন্দী। তারাও ইংরেজ। তাদের কোলপাজা করে বালির উপর নামানো হলো। ওখানে তাদের ফেলে রেখে বাকি সকলে দ্বীপের দিকে এগিয়ে গেল। জায়গাটা ভালো করে দেখা ওদের এখনকার উদ্দেশ্য তা বুঝতে পারলাম। ওরা বনের মধ্যে ঝুঁকে পড়ে
সেখানে উপুড় হয়ে শুয়ে পড়ল বিশ্রাম নিতে। সেই সুযোগে আমি পাহাড় থেকে নেমে ফ্রাইডেকে সঙ্গে নিয়ে বন্দীদের সামনে পৌঁছলাম। ওদের সামনে গিয়ে প্রশ্ন করলাম, তোমরা কারা? তোমাদের সকলকে বেঁধে রেখেছে কি জন্য? আমাদের দেখে ওরা প্রথমে হকচকিয়ে গেল। আমি হাত তুলে অস্বস্ত করে বললাম, ভয় নেই, আমাদের তোমরা বন্ধু মনে করতে পারো। তাদের মধ্যে একজন এবার বলল, আমি ওই জাহাজের ক্যাপ্টেন, কিন্তু আমার জাহাজের নাবিকরা আমাকে অমান্য করে নিজেরাই কর্তৃত্ব করতে চায়, তাই আমাদের এখানে ফেলে রেখে ওরা পালাবার মতলব করছে। তোমাদের আমি বাঁচাতে পারি, তবে একটা শর্ত আছে। তোমাদের কথা দিতে হবে যে আমাদের তোমরা জাহাজে করে ইংল্যান্ড অবধি পৌঁছে দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আর ফ্রাইডে তখন তাদের হাত পায়ের বাঁধন খুলে দিলাম। তাদের প্রত্যেকের হাতে দিলাম একটা করে বন্দুক আর কার্তুজ। ঠিক তখনই ঘুমিয়ে থাকা লোকগুলো ঘুম থেকে উঠে আমাদের কাণ্ড কারখানা দেখে ছুটে এলো। সঙ্গে সঙ্গে গুলিতে তাদের মধ্যে দুজনের প্রাণবায়ু বেরিয়ে গেল। বাকি কজনে তখন আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইলো। আমি বললাম, মানতে পারি, কিন্তু তোমাদেরও কথা দিতে হবে, এখন থেকে আমার কথার অবাধ্য হবে না। তারা সঙ্গে সঙ্গে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। তখন আমি ওদের সকলকে নিয়ে এলাম আমার বাড়িতে। ভালোভাবে ওদের যত্ন সহকারে খাওয়ালাম আর ধীরে ধীরে শোনালাম আমার এতদিনের দিব্যাসের বিচিত্র কাহিনী। শুনে তো ওরা অবাক হয়ে গেল। এখন আসল প্রশ্ন হলো, জাহাজের মধ্যে এমন কিছু লোক রয়ে গেছে, তাদের ধরাশায়ী করতে না পারলে জাহাজটা আমাদের দখলে আসবে না। কাজে আমি ক্যাপ্টেনকে বললাম, রাতের অন্ধকারে আপনার লোকজন নিয়ে আচমকা ওদের ওপর আক্রমণ করুন, তাহলে ওকে পরাজয় মেনে নিতে বাধ্য হবে। আমার কথা মতো ক্যাপ্টেন তার লোকজন নিয়ে জাহাজের বাকি নাবিকদের সঙ্গে জোর লড়াই করে অবশেষে জাহাজ নিজের দখলে আনলো। পরদিন সকালে ক্যাপ্টেন এসে আমায় জানালো, বন্ধু, জাহাজ প্রস্তুত, এখন আপনার আসার অপেক্ষায় আমরা আছি। তাকিয়ে দেখি শান্ত সমুদ্রে হালকা ঢেউয়ের দোলায় জাহাজটা এদিক ওদিক দুলছে। স্বদেশে ফিরে যাবার আনন্দে মনটা খুশিতে চঞ্চল হয়ে সেই পরম লগ্নে আবার স্মরণ নিলাম ভাগ্য বিধাতা করুণাময় ঈশ্বরের। তারপর ফ্রাইডের বাবা আর স্পেনীয় লোকটার জন্য একটা চিঠি লিখে রেখে গেলাম। তাদের প্রতিশ্রুতি দিলাম যে দেশে ফিরে তাদেরও ফেরত আনার ব্যবস্থা আমি করব। তারপর এলো সেই পরম আনন্দ লগ্ন। আমার দীর্ঘ ৩৭ বছরের অতিক্রান্ত বিদেশ ভূমির উদ্দেশ্যে প্রণাম জানালাম। সমুদ্রের জল কেটে আমাদের জাহাজ এগিয়ে চলল। দীর্ঘ ৬ মাস সমুদ্রের বুকে ভেসে বেড়ালাম। তারপর এলো আমার চির আকাঙ্ক্ষিত জন্ম। দেশের মাটিতে পা দিয়ে দু চোখে আমার ঝরে পড়ল আনন্দশ্রু। দীর্ঘ ৩৭ বছর পরে আবার নিঃশ্বাস নিলাম দেশের মাটিতে।